প্রথম কথা হচ্ছে মানি কাকে বলে। হোয়াট ইজ মানি? হোয়াট ইজ মানি? মোদ্দা কথা, মানি হচ্ছে এমন একটা জিনিস যেটা হুইচ অ্যাক্ট অ্যাজ মিডিয়াম অফ এক্সচেঞ্জ। মিডিয়াম অফ এক্সচেঞ্জ হিসেবে যেটা কাজ করে তাকেই সাধারণভাবে আমরা মানি বলে থাকি। যদি আমরা অ্যানসিয়েন্ট সময় ফিরে যাই, তখন ছিল আমাদের বাটার সিস্টেম। বাটার সিস্টেমে কি ছিল? আমরা আমাদের চাহিদা মেটাতাম বাই এক্সচেঞ্জ অফ গুডস। কিরকম? ধর এ একজন ব্যক্তি, বি একজন ব্যক্তি, এর কাছে ধর প্রচুর পরিমাণে গম আছে, বাট এর ইচ্ছে হয়েছে যে আজকে আমি একটু টমেটোর চাটনি খাবো। তাহলে এর কাছে টমেটো নেই, ধর বি এর কাছে টমেটো আছে। তাহলে এ বি কে বললো যে বাবা তুই আমাকে টমেটো দে। তাহলে বি টমেটো দেবে এ কে, আর এ তার পরিবর্তে বি দেবে গমকে, বি কে গম দেবে। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে এখানে এই বাটার সিস্টেমের সমস্যাটা ছিল যে এর যে সময় টমেটোর দরকার, বির ঠিক একই সময় গম দরকার। যদি এই শর্তটা ফুলফিল না হয় তাহলে কিন্তু বাটার সিস্টেম কাজ করবে না। ঠিক একইভাবে যখন এই সিস্টেমে রিকোয়ার্ড পার্সনের সংখ্যা বেড়ে যাবে, তখন কিন্তু এই সিস্টেমটা আর কাজ করবে না। এই কারণে ইকোনমিতে আমাদের এমন একটা মিডিয়ামের দরকার ছিল যেটা সবার কাছেই থাকবে এবং যেটার মাধ্যমে আমরা খুব সহজেই আমাদের প্রয়োজনীয় গুডসটা পেয়ে যাব। সেই মিডিয়ামটার নামই হয়ে গেল মানি। তো যুগে যুগে এই মানি বিভিন্নভাবে চেঞ্জ হয়েছে। কিরকম চেঞ্জ হয়েছে? প্রথমে ছিল কয়েন, টেরাকোটার কয়েন, পরে হয়েছে মেটাল কয়েন, তারপরে হয়েছে আধুনিক যুগে হয়েছে পেপার কারেন্সি, আরো আধুনিক যুগে ডিজিটাল কয়েন, এরকম বিটকয়েন এটসেট্রা। আজকে যে চ্যাপ্টারটা, আজকে আমাদের মেইনলি ক্লাসিফিকেশন অফ মানি, ঠিক আছে? হোয়াট ইজ M0, হোয়াট ইজ M1, হোয়াট ইজ M2, এই বিষয়গুলো বোঝার কাজটা আজকে আমাদের করতে হবে। এই ক্লাসিফিকেশন অফ মানি
এটা আমাদের নিতিন সিং এর খুবই শর্টে দেওয়া আছে। কি করে M0 M1 M2 এলো এই গল্পগুলো বলা নেই। এই গল্পগুলো আমরা আস্তে আস্তে জানবো এবং জানার সাথে সাথে এই চ্যাপ্টারটাকে শেষ করব। জন কেনস বিশিষ্ট অর্থনীতিবিদ তার লেখা বই, যে বইটার নাম ছিল জেনারেল থিওরি অফ এমপ্লয়মেন্ট, জেনারেল থিওরি অফ এমপ্লয়মেন্ট, ইন্টারেস্ট and money। এখানে তিনি কি বললেন, যে মানির তিনটে মোটিভ আছে, এই মোটিভকে একসাথে বলা হয় টিপিএস মোটিভ। টিপিএস, হোয়াট ইজ টি? T for transactions। এরকম ধর যখন কোনো এক ভদ্রলোক ধর যখন রোজগার করে পয়সা কামায়, তখন যে পয়সাটা তিনি উপার্জন করেন, ইনকাম করেন, ইনকাম করার সাথে সাথেই সব পয়সার গিয়ে সোনা বা জমি বা বন্ড কিনে নেন না। কিনে নেন কি? আমরা যে পয়সাটা ইনকাম করি সবটাই কি সোনা কিনে ফেলি? সোনা কিনে ফেলি না। কেন? আমরা কিছু টাকা হাতে রাখি। কিছু টাকা আমরা হাতে রাখি। কেন হাতে রাখি? তার কারণ হচ্ছে আমরা জানি যে হঠাৎ করে যদি কোনো জিনিস প্রয়োজন হয়, সেই প্রয়োজনীয় জিনিসটা আমরা টাকার বিনিময়ে পাবো। টাকার বিনিময়ে পাবো। তাহলে কোনো জিনিস যখন আমি টাকার বিনিময়ে পাবো, তার মানে দিস ইজ কল্ড ট্রানজাকশন মোটিভ। তুই যদি সব টাকার সোনা কিনে নিস, তুই গাড়ি করে যে ধর গেছিস, গাড়ির তেল তোর শেষ হয়ে গেছে, তাহলে গাড়ির তেল শেষ হয়ে গেলে তো আবার সোনাটাকে ভাঙিয়ে তেল বিক্রি কর, তেল ভরা যাবে না। এই জন্য কিছু টাকা আমাদেরকে হাতে রাখতে হয় ফর ট্রানজাকশন মোটিভ। সেকেন্ড হচ্ছে আমাদের প্রিকশনারি মোটিভ। হোয়াট ইজ প্রিকশনারি মোটিভ? এটা হচ্ছে সাডেন এক্সপেন্ডিচার। সাডেন এক্সপেন্ডিচার এটাকে মিট আপ করার জন্য আমাদের প্রিকশনারি মোটিভ ইউজ করা। যেরকম তুই জানিস যে আমার গাড়ির তেল শেষ হতেই পারে, আমার গাড়ির তেল শেষ হতেই পারে, তাহলে তেল ভরার যে খরচাটা, দিস ইজ কল্ড নোন এক্সপেন্ডিচার। এটা আমি জানি।
কিন্তু আমি এটা জানি না যে আমার গাড়ি হঠাৎ করে খারাপ হয়ে যেতে পারে। তাহলে হঠাৎ করে যদি গাড়ি খারাপ হয়ে যায়, দিস ইজ কল আননোন এক্সপেন্ডিচার বা সাডেন এক্সপেন্ডিচার। সাডেন এক্সপেন্ডিচার, তাহলে আননোন এক্সপেন্ডিচার বা সাডেন এক্সপেন্ডিচার, এটা মিট আপ করার জন্যই আমাদের টাকা রাখতে হয়। দ্যাট ইজ কল প্রিকশনারি মোটিভ। একটা হচ্ছে সাডেন এক্সপেন্ডিচার, আরেকটা হচ্ছে আমাদের ইম্পালসিভ পারচেস। তুই ধর অনেকদিন পর তোর গ্রামের বাড়ি গেলি, ঠিক আছে, সেখানে বন্ধু বান্ধব থেকে ধরলো অনেকদিন পর এসেছিস, তোকে একটা পিকনিক দিতে হবে। তাহলে তোর পিকনিকটা দেওয়ার একেবারে ইচ্ছে ছিল না, বাট বন্ধুদের পাল্লায় পড়ে তোকে কিছু টাকা খরচা করতে হলো। তাহলে এটা হচ্ছে বন্ধুদের পাল্লায় পড়ে, দ্যাট মিনস ইম্পালসিভ, বাধ্য হয়ে খরচা করলি। দ্যাটস ওয়াই ইট ইজ অলসো কল্ড প্রিকশনারি মোটিভ। এই কারণে তোর কাছে যদি সব টাকাই সোনাতে কনভার্ট করা থাকে, তো সেই সোনা ভাঙিয়ে রাতারাতি, হ্যালো, হুম, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। কি? দাদাকে বল, আমি ক্লাস নিচ্ছি। হুম, আমি পরে বলছি, ক্লাস নিচ্ছি। তাহলে তাহলে ট্রানজাকশন মোটিভ, প্রিকশনারি মোটিভ, আরেকটা হচ্ছে আমাদের, এই কারণে বলা যায় তো রাতারাতি হঠাৎ করে টাকার প্রয়োজন হলে তুই সোনাকে লিকুইডেট করতে পারবি না। এই কারণে লিকুইডিটি ক্রম যদি আমরা সাজাই, ঠিক আছে, তুই সব টাকা যদি ল্যান্ডে কনভার্ট করে দিস, জমি বিক্রি করা আরো শক্ত। তাহলে জমির থেকে যদি লিকুইডিটি ক্রম অনুযায়ী সাজায়, তাহলে এই হচ্ছে সিকোয়েন্স। সোনাকে তুই পরদিন সকালে গিয়ে ভাঙাতে পারবি, বাড়িকে বা জমিকে ভাঙাতে পারবি না। তাহলে গোল্ড ইজ মোর লিকুইড দ্যান ল্যান্ড। তাহলে দুটো মোটিভ আমরা পড়লাম, একটা ট্রানজাকশন মোটিভ, একটা প্রিকশনারি মোটিভ। আরেকটা হচ্ছে আমাদের স্পেকুলেটিভ মোটিভ। হোয়াট ইজ স্পেকুলেটিভ মোটিভ? স্পেকুলেটিভ মোটিভ মানে হচ্ছে কিছু কিছু পার্সন আছে, ধর তিনি মাস গেলে যে মাইনেটা পাচ্ছেন, ঠিক আছে, মাস গেলে যে মাইনেটা পাচ্ছেন, তিনি কোনো মতে সেটা খরচা করছেন না, ঠিক আছে, খরচা করছেন না, প্লাস তিনি কোনো গোল্ড পারচেস করছেন না, তিনি কোনো বন্ডে ইনভেস্ট করছেন না, বা তিনি কোনো ল্যান্ড বা হাউস এটাও কিনছেন না, তিনি চুপ করে বসে থাকছেন। কখন বসে থাকছেন? তিনি ঠিক করেছেন যখন সোনার দাম একদম কমে যাবে, তখন আমি আমার পুরো টাকাটা দিয়ে সোনাটা কিনে ফেলবো। আবার সোনার দাম যখন বেড়ে যাবে, সেই সোনাটা বিক্রি করে আবার আমি টাকাটা ইনকাম করব। অর্থাৎ এরা স্পেকুলেশন করে যে ভবিষ্যতে সোনার দাম বাড়বে বা কমবে, সেই অনুপাতে আমি কিছু টাকা ইনকাম করে নেব। তাহলে এই তিনটে মোটিভ হচ্ছে মানির। একটা হচ্ছে ট্রানজাকশন মোটিভ, একটা হচ্ছে প্রিকশনারি মোটিভ, আর একটা হচ্ছে স্পেকুলেটিভ মোটিভ। তিনটে মোটিভ আমাদের জানা গেল।
তাহলে ভালো করে জিনিস বোঝার চেষ্টা কর, মানুষের এই যে টাকার প্রয়োজন, মানুষের এই যে টাকার প্রয়োজন বা টাকার চাহিদা, ডিমান্ড অফ মানি, মানুষের টাকার প্রয়োজন হয় কেন সেটা আমরা জানতে পারলাম। তিনটে মোটিভ আছে, একটা ট্রানজাকশন মোটিভ, একটা প্রিকশনারি মোটিভ, আর হচ্ছে স্পেকুলেটিভ মোটিভ। কিন্তু ঘটনাটা হচ্ছে টাকা তো তারা এই তিনটে কারণে তারা টাকাটা ডিমান্ড করে, মানে টাকাটা তারা রাখে কোথায়, where they keep this money, where they keep, কোথায় টাকা রাখে, এটা আমাদেরকে জানতে হবে। তাহলে কিছু টাকা সবার, আমার তোর বাড়িতে বা পকেটে যে টাকা থাকে সেটা একটা মোট টাকার একটা অংশ। এটাকে আমরা লিখতে পারি আমাদের জনগণের হাতে যে টাকাটা আছে, হাতে বা পার্সে বা বাড়িতে যে টাকাটা আছে, যে টাকাটা ব্যাংকে নেই আমাদের বাড়িতে বা হাতেই আছে, সেটা হচ্ছে টাকার একটা অংশ, দ্যাট ইজ কারেন্সি উইথ পাবলিক, কারেন্সি উইথ পাবলিক। নাম্বার 2, ডিমান্ড ডিপোজিট উইথ ব্যাংক। ডিমান্ড ডিপোজিটস উইথ ব্যাংক। তাহলে একটা হচ্ছে কারেন্সি উইথ পাবলিক, আমার তোর পকেটে যে টাকাটা আছে, একটা ডিমান্ড ডিপোজিট উইথ ব্যাংক। হোয়াট ইজ ডিমান্ড ডিপোজিট? বল দেখি কেউ, হোয়াট ইজ ডিমান্ড ডিপোজিট? মানে ব্যাংকে মানে টাকাটা চাইলেই রাখবে, যদি বাট ও পাওয়া যখন যায় চাইবে সেটা। তখন ও নিতে পারবে না। চেকেবল ক্যাশ যেটা, চাইলে যেটা পাওয়া যাবে সেটা ডিমান্ড ডিপোজিট। একদম, সেটা কারেন্ট অ্যাকাউন্ট হতে পারে, কারেন্ট অ্যাকাউন্ট হতে পারে বা হ্যাঁ কাসা, অ্যাকাউন্ট হতে পারে। ঠিক আছে? তাহলে ডিমান্ড ডিপোজিট কিন্তু অনলি ডিমান্ড ডিপোজিট, নট টাইম ডিপোজিট। হোয়াট ইজ টাইম ডিপোজিট? টাইম ডিপোজিট মানে হচ্ছে এটা ফিক্সড ডিপোজিট করে তো কিছুদিনের জন্য। একদম, অর্থাৎ যে টাকাটা নির্দিষ্ট সময়ের আগে পাওয়া যায় না, যদি তোকে নির্দিষ্ট সময়ের আগে সেই টাকাটা পেতে হয় তাহলে কিছু পেনাল্টি ব্যাংক কেটে নেয়। আর ডিমান্ড ডিপোজিট কারেন্ট অ্যাকাউন্ট বা সেভিংস অ্যাকাউন্টে যে টাকাটা রাখা আছে, কারেন্ট অ্যাকাউন্ট বা সেভিংস অ্যাকাউন্টে যে টাকাটা রাখা আছে সেই টাকা তুই যে কোনো সময় তুই সেই টাকাটা পেতে পারিস, কোনো অসুবিধে নেই। চাইলেই তোকে টাকাটা দিতে হবে, কারণ ওই টাকাটা ওইভাবে রাখা হয়। তাহলে ডিমান্ড ডিপোজিট উইথ ব্যাংক। নাম্বার 3, তাহলে আমরা বলতে পারি এই এ আর বি এই দুটোকে যদি যোগ করে দিই তাহলে আমরা পাবো যে ফিগারটা, দ্যাট ইজ কল্ড M1. So M1 can be written as A number currency with public, number B demand deposit with banks. ঠিক আছে? কিন্তু এখানে আরো একটা টার্ম যুক্ত হবে, সেটা হচ্ছে আরবিআই এর কাছে কিছু ডিপোজিট থাকে। তাহলে টোটাল M1 ইকুয়াল হয়ে গেল A প্লাস B প্লাস আদার ডিপোজিট উইথ আরবিআই। আদার ডিপোজিটস উইথ আরবিআই, তাহলে A প্লাস B প্লাস আদার ডিপোজিটস উইথ আরবিআই। এটা গেল M1 এর কনসেপ্ট। এই M1 টাই হচ্ছে অ্যাকচুয়ালি, দিস ইজ মেজর মানি সাপ্লাই।
A plus B plus other deposits with RBI. এখন প্রশ্ন হচ্ছে, আমরা নেক্সট স্লাইডে চলে যাচ্ছি, আরো বোঝানো যাবে না। এই যারা নতুন প্রথম ক্লাস করছিস তারা বুঝতে পারছিস তো? নাম বুঝলে বলবি। হ্যাঁ পাচ্ছি। এবার ছোট্ট করে একটা জিনিস বুঝে নেব, সেটা হচ্ছে অ্যাসেট। অ্যাসেট কাকে বলে? আরেকটা জিনিস বুঝে নেব আমরা, লায়াবিলিটি। অ্যাসেট মানে হচ্ছে ধর এটা একটা ব্যাংক, SBI। এখানে একজন কাস্টমার তার ধর 100 টাকা জমা করলো। ধর এ হচ্ছে একজন কাস্টমার, তাহলে এ যখনই চাইবে ব্যাংক সেই টাকাটা ফিরিয়ে দিতে বাধ্য, তাই তো? তাহলে এই 100 টাকাটা কিন্তু ব্যাংকের নয়, তাহলে 100 টাকাটা হয়ে যাচ্ছে ব্যাংকের লায়াবিলিটি। আবার ব্যাংক সেই 100 টাকাটা ধর বি কে ধার দিল এবং বির থেকে সেই টাকা বাবদ কিছু উপার্জন করলো, 10 টাকা সে ইন্টারেস্ট পেল। সেক্ষেত্রে যখন যার বিনিময়ে সে টাকাটা কিছু টাকা উপার্জন করছে, তখন সেটাকে বলা হচ্ছে অ্যাসেট। এবং অ্যাকাউন্টিং এর ভাষায় অ্যাসেট বসে বাম দিকে, লায়াবিলিটি বসে ডান দিকে, এবং এই অ্যাসেট এবং লায়াবিলিটি এরা কিন্তু সমান হয়। অ্যাসেট বসে বাম দিকে, লায়াবিলিটি বসে ডান দিকে। অ্যাসেট এবং লায়াবিলিটি তারা পরস্পরের সমান হয়। আচ্ছা, এবার এই গল্পটাতে চলে আসছি, গল্পটা ভালো করে বোঝার চেষ্টা করো। স্যার হুম, স্যার বাম দিক ডান দিকের ব্যাপারটা বুঝলাম না, মানে কি জন্য, কি এটা? এটা অ্যাকাউন্টিং এর ভাষা, অ্যাকাউন্টস যখন ব্যালেন্স ছিল শিটের বাম দিকে থাকে অ্যাসেট, ডান দিকে থাকে লায়াবিলিটি। এই অ্যাসেট এবং লায়াবিলিটি সমান হয়, এটা খালি আপাতত এটা মাথায় রাখ, আর কিছু বুঝতে হবে না, ঠিক আছে? আচ্ছা, তার প্রথম কেস, ফার্স্ট কেস। এটা হচ্ছে অ্যাসেট, এটা হচ্ছে লায়াবিলিটি। দিস ইজ SBI। ধরো অলোকনাথ বলে একজন ভদ্রলোক, তার কাছে 100 টাকা আছে, ঠিক আছে? তাহলে হোয়াট ইজ 100? প্রথমে পড়েছি আমরা কারেন্সি উইথ পাবলিক, তাই না? কারেন্সি উইথ পাবলিক। এবার ডিমনিটাইজেশন হয়েছে ধর 2016 সালে, সেই জন্য অলোকনাথ ব্যাংকের উপর খুব ক্রুদ্ধ এবং তিনি ঠিক করেছেন ব্যাংকে টাকা রাখবেন না, তিনি কোনো ব্যাংকে টাকা রাখবেন না। তাহলে আমাকে বলতো দেখি, ব্যাংকে টাকা যদি না থাকে তাহলে ব্যাংকে কি কাউকে টাকা ফেরত দেওয়ার ব্যাপার থাকছে? না না স্যার। তাহলে ব্যাংকে লায়াবিলিটি জিরো।
তো ব্যাংকের অ্যাসেটও জিরো হবে, যেহেতু লায়াবিলিটি আর অ্যাসেট সমান হয়। হ্যাঁ, এটা খালি মনে রাখবি যে লায়াবিলিটি আর অ্যাসেট সমান হয়, তাহলে ব্যাংকের লায়াবিলিটিও জিরো, অ্যাসেটও জিরো। তাহলে প্রথম ক্ষেত্রে আমরা মানি সাপ্লাই বা M1 এর ফর্মুলা কি পেয়েছিলাম? M1 এর ফর্মুলা পেয়েছিলাম এ মানে হচ্ছে কারেন্সি উইথ পাবলিক, আর বি মানে হচ্ছে ডিমান্ড ডিপোজিট ইন ব্যাংকস। আমরা আদারটা ভুলে যাব এখন। তাহলে কারেন্সি উইথ পাবলিক, অলোকনাথ বাবুর কাছে 100 টাকাটা আছেই তো, তাহলে আমরা কারেন্সি উইথ পাবলিকের জায়গায় লিখবো 100, আর ডিমান্ড ডিপোজিট মানে ব্যাংকে টাকা জমা পড়েনি, তাহলে 0। তাহলে M1 এর ভ্যালু কত হলো? 100। এ পর্যন্ত বুঝতে যদি কারো সমস্যা হয় বলবি আমাকে। এই পর্যন্ত যদি বুঝতে কারো সমস্যা হয় আমাকে বলবি, ঠিক আছে? আর বুঝতে যদি না সমস্যা হয় তাহলে পরের স্লাইডে আমি এগোবো। এগোনো যাবে না যাবে না? স্যার স্যার, একটু বুঝতে আমার পেরেছি। প্রবলেম হচ্ছে স্যার। হ্যাঁ স্যার, যাবে। কার প্রবলেম হচ্ছে? স্যার আমার স্যার একটু বুঝতে পারলাম না স্যার ব্যাপারটা। প্রথমিতা কোন কোন জায়গাটা বুঝতে পারলি না বল? স্যার এই যে এখন আপনি দিয়েছেন যেটা ব্যাংক, এই যে M1, এটা আমি বুঝতে পারছি না। আগের 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 পেজটা বুঝতে পেরেছিস? M1টা কি? না স্যার বুঝতে পারিনি। এই পেজের কোন জায়গাটা বুঝতে পারিসনি বল আমাকে। এই মোটিভ গুলো বুঝতে পেরেছিস? হ্যাঁ স্যার, এই যে এখান থেকে স্যার ডিমান্ড এন্ড অফ মানি থেকে, এখান থেকে আমি বুঝতে পারিনি ব্যাপারটা। আচ্ছা আচ্ছা, বলছি। আমি কি বললাম? টিপিএস টাকার 3টা লক্ষ্য আছে, টিপিএস মোটিভ, এই কারণে আমরা টাকার দরকার হয়। এখন প্রশ্ন হচ্ছে টাকার দরকার, টাকা আমাদের কাছে আসলো, ধর তো টাকাটা আমরা রাখি কোথায়? টাকাটা আমরা রাখি কোথায়? ধর তোর টাকার প্রয়োজন, তুই কিছু সবজি কিনবি বা তুই সোনা বানাবি বা তুই ঘর দর ঠিক করবি বা কোনো একটা কাজে তো টাকার দরকার, টাকা তোর কাছে এলো, তুই টাকা রাখবি কোথায়? আমরা ন্যাচারালি করি কি, আমরা টাকা কিছু টাকা আমাদের হাতে রাখি, মানে বাড়িতে রাখি, মানে আমাদের হাতে টাকা থাকে, আর কিছু টাকা আমরা ব্যাংকে রাখি, তাই তো? হ্যাঁ স্যার। এবার ব্যাংকে আমরা টাকা রাখি দুই ভাবে, একটা হচ্ছে আমাদের ডিমান্ড ডিপোজিট। ডিমান্ড ডিপোজিট কাকে বলে? যা চাইলে পাওয়া যাবে। বুঝলি, ক্লাস নিচ্ছি ভাই, ক্লাস নিয়ে তোমাকে ফোন করছি আমি। হ্যাঁ অবশ্যই অবশ্যই। তাহলে ডিমান্ড ডিপোজিট কাকে বলে বাবু? ডিমান্ড ডিপোজিট হচ্ছে যে টাকা তুই ব্যাংকের কাছে গেলেই তোর ব্যাংক দিয়ে দেবে, সেটা হচ্ছে সেভিংস অ্যাকাউন্ট বা কারেন্ট অ্যাকাউন্টে তোর যদি টাকা থাকে তাহলে ব্যাংকের কাছে গেলেই ব্যাংক তোকে দিয়ে দেবে। টাইম ডিপোজিট মানে কি, যেটা ফিক্সড ডিপোজিট, 5 বছরের জন্য রাখলি বা 3 বছরের জন্য রাখলি, সেটা তুই গেলেই ব্যাংক তোকে দিবে না। তার জন্য কি করবে ব্যাংক? বলবে যে আপনি এখনো টাইম কমপ্লিট হয়নি, যদি বিফোর টাইমে ভাঙাতে যান তাহলে কিন্তু আপনার অনেক পেনাল্টি লেগে যাবে, ঠিক আছে? এই ব্যাপারগুলো যদি থাকে সেটা হচ্ছে আমাদের টাইম ডিপোজিট। টাইম ডিপোজিট ছাড়া, টাইম ডিপোজিট ছাড়া যদি ডিমান্ড ডিপোজিট থাকে তাহলে এ হচ্ছে তোর হাতে যে টাকাটা আছে, আর বি হচ্ছে তোর ব্যাংকে যে টাকাটা আছে। তাহলে M1 মানে হচ্ছে তাই, M1 মানে হচ্ছে পাবলিকের, জনগণের হাতে যে টাকাটা আছে, প্লাস জনগণের ব্যাংকে ডিমান্ড ডিপোজিট হিসেবে যে টাকাটা আছে, প্লাস কিছু RBI এর কাছে যে টাকাটা আছে, সেটাকে একত্রে M1 বলে। এবার বুঝতে পারলি না পারলি না? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। আচ্ছা, তাহলে এবার দেখ এই স্লাইডে আমরা কি বলেছি। এই স্লাইডে বলেছি আমরা যে কোনো অ্যাসেট আর লায়াবিলিটি দুটো কথা বলেছি। লায়াবিলিটি মানে হচ্ছে ব্যাংকের কাছে আমাদের যে টাকাটা জমা করা, টাকা হচ্ছে ব্যাংকের লায়াবিলিটি, কেন ব্যাংকে সেই টাকাটা ফিরিয়ে দিতে হবে, ঠিক আছে? এবার ব্যাংক যদি অন্য কাউকে টাকাটা ধার দেয়, ধর আমি 100 টাকা ব্যাংকে রাখলাম, ব্যাংক সেই 100 টাকাটা অন্য একজনকে ধার দিল, তাহলে অন্য একজনের কাছে টাকাটা তিনি ব্যাংকের কাছ থেকে নিয়েছেন, আমার কাছে নেননি, তাহলে সেক্ষেত্রে সেই টাকাটা যেটা ব্যাংক অন্য একজনকে ধার দিচ্ছে সেটা কিন্তু ব্যাংকের অ্যাসেট, অর্থাৎ যেটার বিনিময়ে তিনি কিছু টাকা উপার্জন করছেন। অ্যাসেট কথার সহজ অর্থ, ধর তোর বাড়ি ভাড়া দিয়েছিস তুই,
বাড়ি ভাড়ার বিনিময়ে কিছু টাকা পাচ্ছিস, তাহলে তোর বাড়িটা হচ্ছে তোর অ্যাসেট, অর্থাৎ যার বিনিময়ে তুই কিছু টাকা উপার্জন করছিস। এই যে ব্যাংক যখন অন্য কাউকে টাকা ধার দিচ্ছে তখন তার পরিবর্তে কিছু একটা ইন্টারেস্ট পাচ্ছে, তাহলে সেই টাকাটাকে খাটিয়ে সে ইন্টারেস্ট পাচ্ছে, দ্যাটস ওয়াই সেই টাকাটা কিন্তু ব্যাংকের ক্ষেত্রে আবার অ্যাসেটও বটে। এবার অ্যাকাউন্টিং এর নিয়ম হচ্ছে অ্যাসেট এবং লায়াবিলিটি দুটোই সমান হবে। অ্যাসেট যদি 100 টাকা হয়, লায়াবিলিটিও 100 টাকা হবে। অ্যাসেট যদি 0 টাকা হয়, লায়াবিলিটিও 0 টাকা হবে। প্রথম কেসে আমি বলেছি অলোকনাথ বাবু বলে একজন ভদ্রলোক, তার কাছে 100 টাকা আছে, তিনি ডিমনিটাইজেশনের জন্য ব্যাংকের উপর প্রচন্ড রেগে আছেন, তিনি লাইনে দাঁড়িয়েছিলেন, রোদ লেগে গেছিল, ওই জন্য ঠিক করেছেন যে না, আমি আর ব্যাংকে টাকা রাখবো না, আমি আর ব্যাংকে টাকা রাখবো না, আমার টাকা আমার কাছেই থাকবে, হ্যাঁ, আমি ব্যাংকে কোনো টাকা রাখবো না। এখন যদি তিনি ব্যাংকে কোনো টাকা না রাখেন, যদি তিনি ব্যাংকে কোনো টাকা না রাখেন, তাহলে আমাদের M1 এর কনসেপ্টটা কি ছিল? কারেন্সি উইথ পাবলিক প্লাস ডিমান্ড ডিপোজিট ইন ব্যাংক। তাহলে দেখ, কারেন্সি উইথ পাবলিক, অলোকনাথ বাবু কি ব্যাংকে কোনো টাকা রেখেছেন? না স্যার। মমিতা বল, ব্যাংকে কোনো টাকা রেখেছেন? না রাখেননি। স্যার। তাহলে অলোকনাথ বাবুর কাছে 100 টাকাটা পুরোটাই তার কাছেই আছে, অলোকনাথ বাবুর কাছেই আছে। দ্যাট দিস ইজ কারেন্সি উইথ পাবলিক 100। আর ডিমান্ড ডিপোজিট, ব্যাংকে কোনো টাকা জমা পড়েছে? না স্যার। না। তাহলে 0। তাহলে টোটাল M1 এর ভ্যালু কত হয়ে গেল? 100 প্লাস 0 ইকুয়াল টু 100। এটা হলো প্রথম কেস। তাহলে টোটাল M1 এর ভ্যালু হলো 100 প্লাস 0 ইকুয়াল টু 100। কনসেপ্টগুলো আস্তে আস্তে বোঝাচ্ছি, গল্পটা ভালো করে বোঝ, বইয়ে কিচ্ছু দেওয়া নাই এটা। নেক্সট পয়েন্টে চলে আসছি আমি। কিছুদিন পর অলোকনাথ বাবুর ব্যাংকের উপর রাগটা কমেছে। তিনি বললেন না, আমি আমার টাকার কিছু অংশ ব্যাংকে রাখবো। তাহলে একের মতোই ঘর করি। দিস ইজ SBI, বাম দিকে হচ্ছে অ্যাসেট, ডান দিকে হচ্ছে লায়াবিলিটি। অলোকনাথ বাবু কি করলেন? তার 100 টাকাটা ব্যাংকে রেখে দিলেন। ঠিক আছে? তাহলে 100 টাকাটা অলোকনাথ বাবুর কাছে কি বল দেখি? 100 টাকাটা অলোকনাথ বাবুর কাছে কি? অ্যাসেট। অ্যাসেট। কোন অ্যাসেট? পার্সোনাল অ্যাসেট। ফাইন্যান্সিয়াল অ্যাসেট। ফাইন্যান্সিয়াল অ্যাসেট। লায়াবিলিটি কেন বলছিস রে বাবু? তোর কাছে টাকা থাকলে তোর সেটা তো অ্যাসেট, লায়াবিলিটি নয়। আমি যদি তোকে টাকা রাখতে দিই তাহলে তোর কাছে লায়াবিলিটি ওটা। আর ব্যাংকের কাছে 100 টাকাটা কি? লায়াবিলিটি। লায়াবিলিটি। তো ব্যাংকে লায়াবিলিটি করে আমি 100 লিখি, এবং এই 100 টাকাটা ব্যাংকের কাছে হচ্ছে ডিমান্ড ডিপোজিট। কেন? যখনই অলোকনাথ বাবু চাইবেন সেই টাকাটা ব্যাংক ফিরিয়ে দিতে বাধ্য। এখন প্রশ্ন হচ্ছে, যদি লায়াবিলিটি 100 টাকা হয়, ব্যাংকের অ্যাসেটও 100 টাকা, অ্যাকাউন্টিং এর নিয়ম অ্যাসেট লায়াবিলিটি সমান হবে।
এবার ধর আরবিআই বলে দিল সিআরআর 100% করে দিল। মানে কি, ব্যাংকের কাছে মোট যে টাকাটা আছে তার 100%, মানে 100 টাকার 100%, মানে 100 টাকায় সেটা আরবিআই এর কাছে রাখতে হবে। সিআরআর মানে তাই ক্যাশ রিজার্ভ রেশিও, প্রত্যেকটা ব্যাংকে তার মোট টাকার একটা অংশ আরবিআই এর কাছে রাখতে হবে, তাহলে সিআরআর। কিন্তু ব্যালেন্স শিটে কি বললাম, ভালো করে মন দিয়ে বোঝার চেষ্টাটা কর। এই টাকাটা কিন্তু এক প্রেজেন্ট এসবিআই এর কাছে নাই। এসবিআই কাকে দিয়ে দিয়েছে? এসবিআই দিয়ে দিয়েছে আরবিআই কে। কিন্তু টাকাটা তো এসবিআই, তাই না? কিন্তু ঘটনাটা যে বললাম, বল। ব্যালেন্স শিট, ব্যালেন্স শিটে লায়াবিলিটি ইকুয়াল টু অ্যাসেট, এটা করতে হয়। তাহলে ব্যাংকের কাছে টাকা না থাকলেও এই ঘরটাকে অ্যাসেটের ঘরে ব্যাংকে 100 টাকাই করতে হবে। বুঝা গেল? হ্যাঁ স্যার। একবার বলুন। যতই টাকাটা আরবিআই এর কাছে থাক, টাকাটা তো এসবিআই এর। এবার কি বললাম, ব্যাংকের লায়াবিলিটি হচ্ছে 100 টাকা, ঠিক আছে? এবার ধর অলোকনাথ এসে পরদিন বললো ব্যাংকে যে আমাকে 100 টাকাটা ফেরত দিন, এই 100 টাকা আমাকে ফেরত দিন। তখন কি এসবিআই বলবে আমার কাছে 100 টাকা নাই, টাকাটা আরবিআই এর কাছে আছে? তখন বলতে পারবে না। তখন এসবিআই সেই টাকাটা আরবিআই এর কাছ থেকে নিয়ে সেই টাকাটা অলোকনাথকে দেবে। তো যতই ব্যাংকের কাছে টাকা না থাক, অ্যাসেট এবং লায়াবিলিটি যেহেতু সমান দেখাতে হয়, তো লায়াবিলিটি যদি 100 টাকা হয়, অ্যাসেটও কিন্তু 100 টাকা হবে, ঠিক আছে? এই কেসে আমাকে বল দেখি, হোয়াট ইজ M1? M1 ইকুয়াল টু হচ্ছে কারেন্সি উইথ পাবলিক প্লাস ডিমান্ড ডিপোজিট অফ ব্যাংকস। কারেন্সি উইথ পাবলিক, পাবলিকের হচ্ছে অলোকনাথ বাবুর কাছে কি আর টাকা আছে? ওটা জিরো জিরো নেই। ব্যাংকের কাছে কত টাকা আছে? 100 টাকা আছে। M1 দেখ, 100ই হলো। আগেরটার ক্ষেত্রে 100 ছিল, এখনো 100 হলো। দেখ এখানেও 100, আবার এখানেও 100। কিন্তু আমি যেখানে যে কেসটা আমি আলোচনা করেছি, যেখানে বলেছি সিআরআর 100%, প্র্যাকটিক্যাল সেন্সে কি সিআরআর কখনো 100% হয়? না না স্যার। তাহলে ব্যাংক বন্ধ হয়ে যাবে। সিআরআর 100%, আরবিআই কে বলবে তুই এক কাজ কর, শক্তিকান্ত দাসবাবু একাই ব্যাংক খুলে বসে থাকবে, আর কেউ কিছু করবে না। তাহলে আমরা বলতে পারি in real life CRR cannot be 100%। তাহলে একটা রিজনেবল রেট নিয়ে আলোচনা করা যায়। ধরলাম আমরা আরবিআই এর সিআরআর 10%, ঠিক আছে? দিস ইজ ব্যাংক, ব্যাংকে কত
করেছিল এর আগে? 100 টাকা। তাহলে ডিপোজিট লিখলাম 100 টাকা। এই টাকাটা ব্যাংকের কি? লায়াবিলিটি। ঠিক আছে, এবার সিআরআর হচ্ছে আমাদের 10%। তার মানে মোট 100 টাকার 10 টাকা, মানে 10% মানে 10 টাকা ব্যাংক আরবিআই এর কাছে রিজার্ভ রাখতে পারে, আর বাকি 90 টাকা ব্যাংক লোন হিসেবে দিতে পারে। প্রিয়া, আছো তুমি লাইনে? হ্যাঁ স্যার আছে। হ্যাঁ স্যার আছি। হ্যাঁ, অসুবিধা হলে বলবি। ঠিকঠাক হ্যাঁ, বুঝতে পারছিস তো? হ্যাঁ স্যার বুঝতে পারছি স্যার। ওকে, এবার দেখ, এই যে 90 টাকাটা, এই 100 টাকাটা কে জমা করেছিল? অলোকনাথ। এই 90 টাকাটা আরবিআই কাকে ধার দিচ্ছে? ধর জেঠালালকে ধার দিচ্ছে। ঠিক আছে, এবার ধর জেঠালাল সেই টাকাটা নব্বই টাকার দিয়ে, জেঠালাল 90 টাকা দিচ্ছে আম্বানিকে, আম্বানি কিছু জেঠালালকে ইলেকট্রিক্যাল গুডস দিচ্ছে। এবার আম্বানি কি করলো? এই টাকা, এই 90 টাকাটা অ্যাক্সিস ব্যাংকে রাখলো। তাহলে অ্যাক্সিস ব্যাংকের একইভাবে আমি লায়াবিলিটি আর অ্যাসেটের ঘর করলাম। জেঠালাল 90 টাকা, সরি হ্যাঁ, আম্বানি 90 টাকা ধর এই ব্যাংকে রাখলো, তাহলে ডিপোজিট হচ্ছে 90 টাকা। সিআরআর কত আছে? সিআরআর সবার ক্ষেত্রে 10%। তাহলে এই ক্ষেত্রে 90 টাকা 10%, তাহলে রিজার্ভ কত টাকা থাকবে? রিজার্ভ হচ্ছে 9 টাকা। লোন কত টাকা দিতে পারবেন? বাকি 81 টাকাটা। অ্যাক্সিস ব্যাংক 81 টাকা লোন হিসেবে দিতে পারবে। এক্ষেত্রে M1 কি হবে? M1 মানে হচ্ছে কি বললাম? কারেন্সি উইথ পাবলিক প্লাস ডিমান্ড ডিপোজিট ইন ব্যাংক। আচ্ছা বলতো দেখি, অলোকনাথের হাতে কোনো টাকা আছে? না স্যার। হাতে নেই, কিন্তু ব্যাংকের ডিপোজিট হিসেবে রয়েছে সেটা। জেঠালালের হাতে কোনো টাকা আছে? হাতে 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 কারেন্সি উইথ পাবলিক। নো নো নো, হাতে নেই। আম্বানির হাতে কোনো টাকা আছে? না স্যার। না। কারেন্সি উইথ পাবলিক জিরো। ডিমান্ড ডিপোজিট, অলোকনাথ ব্যাংকের কাছে গেলে কত টাকা ব্যাংক দিতে পারতো? 100 টাকা। জেঠালাল তো ব্যাংকের কাছ থেকে কোনো টাকা নেয়নি, নিয়েছে? নিয়েছে। জেঠালাল ব্যাংকে কোনো টাকা রেখেছে? রাখেনি। তাহলে জেঠালাল ব্যাংকের কাছে গিয়ে বলতে পারবেন আমাকে টাকা দিন, উপরন্তু ব্যাংক জেঠালালকে বলবে। জেঠালাল পিকচারে নাই। এবার আম্বানি, উনি কত টাকা রেখেছেন? 90 টাকা রেখেছেন।
100 প্লাস 90। স্যার মাইক গুলো অফ করতে বলেন, কিছু বোঝা যাচ্ছে না। যাদের যাদের মাইক অন আছে মাইক অফ করে দেন। তাহলে দেখ, জেঠালাল অলোকনাথ যে টাকাটা রেখেছিলেন সেটা ব্যাংকের ডিমান্ড ডিপোজিট, আর আম্বানি যে টাকাটা রাখলেন সেটাও ডিমান্ড ডিপোজিট। তাহলে এখন কত হয়ে গেল M1 এর ভ্যালু? 190 টাকা, তাই না? এই পর্যন্ত বুঝতে কোনো অসুবিধা থাকলে বল। 190 টাকা যে হলো এই পর্যন্ত বুঝতে কোনো অসুবিধা থাকলে বল। স্যার বুঝতে পারলাম না, আরেকবার। কে বুঝতে পারিসনি? স্যার আমি রোজি। কোন জায়গা, স্পেসিফিক জায়গা বল। একটু বুঝতে পারিনি, ওই 100 প্লাস 90টা ওই জায়গাটা। রোজিনা তুই কোন জায়গাটা বুঝতে পারিসনি? ওই যে আম্বানিকে দিল তারপরে থেকে বুঝতে প্রবলেম হচ্ছে। আচ্ছা, ভালো করে ব্যাপারটা বোঝার চেষ্টা কর। অলোকনাথ 100 টাকা রেখেছে, এটা বুঝতে পেরেছিস? সবাইকে বলছি। হ্যাঁ। এবার আরবিআই কি করেছে? সিআরআর করেছে 10%। 10% সিআরআর মানে 100 টাকা 10 টাকা আরবিআই এর কাছে রাখতে হবে, বাকি 90 টাকা সে লোন দিতে পারবে। ঠিক আছে? হ্যাঁ। এবার আরবিআই সরি এবার এই ব্যাংক, স্টেট ব্যাংক জেঠালালকে 90 টাকা লোন দিচ্ছে। জেঠালাল সেই টাকাটা কাকে দিচ্ছে? আম্বানিকে দিচ্ছেন কিছু ইলেকট্রিক্যাল গুডস কেনার জন্য। তো আম্বানি কি করলেন? সেই টাকাটাকে আবার অ্যাক্সিস ব্যাংকে রাখলেন। তাহলে অ্যাক্সিস ব্যাংকে 90 টাকা রেখেছেন, তাহলে অ্যাক্সিস ব্যাংকে সেই টাকার হচ্ছে লায়াবিলিটি, কারণ আম্বানি চাইলে সেই 100 টাকাটা ফেরত দিতে বাধ্য। এবার এই যে 90 টাকাটা, লায়াবিলিটি যদি 90 হয় তাহলে অ্যাসেটও টোটাল 90 হবে। এখানেও কিন্তু আমাদের সিআরআর 10%, মানে কার 10%? 90 এর 10%, মানে 9 টাকা। 9 টাকা লোন দেওয়া যাবে না, আরবিআই এর কাছে রাখতে হবে। বাকি 81 টাকা সেটা অ্যাক্সিস ব্যাংক চাইলে, অ্যাক্সিস ব্যাংক যদি ইচ্ছে করে তাহলে লোন হিসেবে দিতে পারে। তাহলে এই মুহূর্তে পাবলিক কে কে আছে আমাদের? অলোকনাথ, জেঠালাল এবং আম্বানি। তাদের হাতে কি কোনো টাকা আছে? না। তাহলে কারেন্সি উইথ পাবলিক জিরো। হ্যাঁ। ডিমান্ড ডিপোজিট, মাইক অন আছে মনে হচ্ছে। হ্যাঁ স্যার। মাইক তো সবারই অফ আছে, হচ্ছে কেন? তাহলে ডিমান্ড ডিপোজিট, ডিমান্ড ডিপোজিট মানে কি? যে টাকাটা পাবলিকের ব্যাংকে রাখা আছে এবং পাবলিক চাইলেই যে টাকাটা দিতে বাধ্য, সেটা হচ্ছে ডিমান্ড ডিপোজিট। দেখ, অলোকনাথের 100 টাকা রাখা আছে। হ্যাঁ। অলোকনাথ যদি বলে টাকাটা নিতে ব্যাংক দিতে বাধ্য, এই কারণে 100 টাকা করেছি। আবার ঠিক একই ভাবে জেঠালালের কোনো টাকা রাখা আছে কি ব্যাংকে? হ্যালো স্যার, একটু কথা বলবো স্যার। আমি বলছি যে কথা বলার পর তোমরা স্পিকারটা অফ করে দিবে। আর লাউড স্পিকারে কথা বলছে তো ভয়েসটা ইকো হচ্ছে, ঠিক আছে? হেডফোনে কথা বললে সব থেকে বেস্ট, মানে বেশি বেটার হয়। কে বলছিস? কথাটা বুঝলাম না। স্যার যে কোশ্চেন করছে ওর লাউড স্পিকারে কথা, মানে কথা বলছে তো ওর ভয়েসটা ইকো হচ্ছে। তো মানে কথা বলার পর যেন স্পিকারটা অফ করে দেয় সঙ্গে সঙ্গে, তাহলে বেশি ভালো হবে। রোজিনা, তোর স্পিকারটা অফ কর তো। সবাই নিজে নিজে স্পিকার অফ কর। ঠিক আছে স্যার, এবার ঠিক আছে। যে জায়গায় ছিলাম, এবার দেখ, ব্যাংকের কাছে ডিমান্ড ডিপোজিট হিসেবে অলোকনাথের 100 টাকা আছে, আর জেঠালালের কোনো টাকা ব্যাংকে জমা নেই, আর আম্বানি 90 টাকা আছে। তাহলে টোটাল
ডিমান্ড ডিপোজিট কত বাবু? 100 প্লাস 90। তাহলে এখানে টোটাল M1 এর ভ্যালু কত হলো? 0 প্লাস 100 প্লাস 90, মানে 190 টাকা। এবার বুঝতে যদি কারো সমস্যা হয় এক এক করে বল। রোজিনা বোঝা গেছে? হ্যাঁ স্যার। আর কারো যদি বুঝতে অসুবিধা হয় বলে ফেল। ঠিক আছে, তাহলে দেখ ভালো করে ব্যাপারটা এবার বোঝার চেষ্টা কর। টাকা তো ছিল প্রথমে কত? 100 টাকা। অলোকনাথের কাছেই তো 100 টাকাটা ছিল, ওনার কাছে কি আর 190 টাকা ছিল কি? তাহলে প্রথম টাকা বা আদি টাকা বা সোর্স টাকা হচ্ছে 100 টাকা। এই জন্য 100 টাকাকে বলা হয় ফিয়াট মানি। একশো টাকাকে বলছি আমরা ফিয়াট মানি। 100 টাকার জন্যই আস্তে আস্তে যখন ব্যাংকে টাকা ডিপোজিট হতে থাকছে তত টাকা কি হচ্ছে? সার্কুলেট হচ্ছে। ঠিক আছে, এবার 100 থেকে 190 হলো, 190 থেকে 490, 490 থেকে 590, তখন আস্তে আস্তে কি হবে? আস্তে আস্তে ব্যাংকে তখন তার জন্য চেকবুক, তার জন্য ই ব্যাংকিং ইত্যাদি ইত্যাদি এই জিনিসগুলো আস্তে আস্তে করতে হবে। এবং যখন ধর 100 থেকে 190 হলো তখন আরবিআই কে কি করতে হবে? নতুন টাকা তখন প্রিন্ট করতে হবে। তাহলে কি করে 100 থেকে 190 হলো মানি সাপ্লাই বাড়লো কি করে, কোনটা M1 সেই জায়গাটা আমরা বুঝতে পারলাম। এবার আমরা মুভিং টু দ্য নেক্সট পয়েন্ট। নেক্সট পয়েন্টে যাচ্ছি যে আরো টাকাটা বাড়ছে কি করে। আমরা বলেছিলাম ব্যাংকের দুটো জিনিস আছে, অ্যাসেট আর লায়াবিলিটি। আমরা যদি অ্যাসেটের ঘরটাকে ক্লাসিফাই করি এবং অ্যাসেটকে যদি দুই ভাগে ভাগি, একটা হচ্ছে কত টাকা লোন দিচ্ছে ব্যাংক, আর কত টাকা তাকে রিজার্ভ হিসাবে রাখতে হচ্ছে। কত টাকা লোন দিচ্ছে আর কত টাকা রিজার্ভ হিসেবে রাখতে হচ্ছে, এই দুটোকে যদি আমরা ক্লাসিফাই করি তাহলে কিন্তু আমরা টোটাল অ্যাসেটটা পেয়ে যাব। ভালো করে বোঝার চেষ্টা কর। প্রথম ব্যাংক, ফার্স্ট ব্যাংক। অলোকনাথ 100 টাকা রেখেছিল না? ভালো করে বোঝাচ্ছে, মনে মনে করার চেষ্টা কর। তাহলে 100 টাকার মধ্যে সেই ব্যাংক লোন কত টাকা দিয়েছিল? 90 টাকা স্যার। 90 টাকা। 90 টাকা। কত টাকা রেখেছিল? 10 টাকা। 10 টাকা। 10 টাকা। 10 টাকা মানে দিস ইজ 10% অফ 10% অফ 100 টাকা। তাহলে 100 টাকা। 10%। তো 10% অফ 100 ইকুয়াল টু 10 টাকা। দ্বিতীয় ব্যাংক কি করলো? দ্বিতীয় ব্যাংক কত টাকা ধার দিয়েছিল দ্বিতীয় ব্যাংক? 81 টাকা। 81। 51 স্যার। রিজার্ভ কত রাখলো? 10% অফ 9 স্যার। 90 90। মানে 9 টাকা। থার্ড ব্যাংক কি করলো? ৳81 টাকা পর অন্য কোনো ব্যাংকে জমা পড়লো, তাহলে 10% অফ 81 মানে 8 টাকা 10 পয়সা রিজার্ভ 10 হিসেবে পয়সা। রাখলো, 72 টাকা 90 সে বাজারে ছাড়লো। এই খেলাটা 71 চলতেই হবে আছে। স্যার। হ্যাঁ বলো। 71 90 হবে স্যার।
টোটাল 81 টাকা আছে না, 72 প্লাস 8.10, 72 হবে। এবার এই খেলাটা চলতেই আছে, কেমন? এই খেলাটা চলতে চলতে টোটাল টাকাটা আস্তে আস্তে ধর, এটা যখন 1000 হয়ে যাবে, এটাও টোটাল রিজার্ভ হয়ে যাবে ₹100। এই টোটালটার যোগফল যখন 1000 হবে, রিজার্ভ গুলোর যোগফল হয়ে যাবে 100, হুইচ ইজ টোটাল রিজার্ভ। এটা যে টোটাল রিজার্ভ। তাহলে একটা জিনিস দেখ, ভালো করে বোঝার চেষ্টা কর। ইনিশিয়ালি আমাদের হাতে 100 টাকা ছিল, তাহলে 100 টাকা যদি রিজার্ভ মানি হয়, ভালো করে দেখ, 100 টাকা যদি রিজার্ভ মানি হয়, তাহলে সেই 100 টাকা থেকে আমরা কত টাকা জেনারেট করেছি? 1000 টাকা হ্যাজ বিন জেনারেটেড। একশো টাকা থেকে আমরা 1000 টাকা জেনারেটেড করেছি। তাহলে হোয়াট ইজ দ্য মানি মাল্টিপ্লায়ার? তাহলে ছিল 100 টাকা, হলো 1000 টাকা, তাহলে কত গুণ বাড়লো? 10 গুণ বাড়লো। তাহলে মানি মাল্টিপ্লায়ারের ভ্যালু হয়ে গেল 10। যদি ফাংশনাল ইকোনমি হয়, ফাংশনাল ইকোনমি যদি হয়, সেক্ষেত্রে ভ্যালু অফ মানি মাল্টিপ্লায়ার উইল বি অলওয়েজ গ্রেটার দেন 1। ফাংশনাল ইকোনমির ক্ষেত্রে মানি মাল্টিপ্লায়ার ভ্যালু অলওয়েজ গ্রেটার দেন 1। যদি রিজার্ভ রেশিও, ভালো করে বোঝার চেষ্টা কর, এটাকে যদি আমরা ক্যাপিটাল আর দিয়ে ডিনোট করি, দেন মানি মাল্টিপ্লায়ার ইকুয়াল টু স্মল আর। স্মল আর ইকুয়াল টু কি? স্মল আর ইকুয়াল টু 1 বাই ক্যাপিটাল আর। এই ফর্মুলাটা মনে রাখবি। রিজার্ভ রেশিও যদি ক্যাপিটাল আর হয়, তাহলে মানি মাল্টিপ্লায়ার যে স্মল আর ইকুয়াল টু 1 বাই ক্যাপিটাল আর। এরকম একটা উদাহরণ নিয়ে বলা যাবে। ধর রিজার্ভ রেশিও, বাম দিকে লিখলাম রিজার্ভ রেশিও, আর ডান দিকে লিখলাম মাল্টিপ্লায়ার। স্মল আর ইকুয়াল টু 1 বাই ক্যাপিটাল আর। প্রথম ক্ষেত্রে রিজার্ভ রেশিও কত ছিল? 100% ছিল না? ছিল না 100%? হ্যাঁ স্যার। 100% মানে কি? 100 বাই 100 ইকুয়াল টু কত? 1। তাহলে হোয়াট উইল বি দ্য ভ্যালু অফ মানি মাল্টিপ্লায়ার? স্মল আর ইকুয়াল টু 1 বাই ক্যাপিটাল আর। দ্যাট মিনস 1 বাই 1 ইকুয়াল টু 1। তাহলে মানি মাল্টিপ্লায়ার ভ্যালু হচ্ছে 1, অর্থাৎ টাকা যা ছিল তাই থাকবে। 100 টাকা 100 টাকাই হয়ে থাকবে, গুণ তো 1 দিয়ে হচ্ছে। তাহলে আগে ছিল 100 টাকা, এখনো গুণ 100, তাহলে মানি কখনোই মাল্টিপ্লাই হবে না যদি রিজার্ভ রেশিও 100% হয়। বোঝা গেল না গেল না? জাস্ট ফর্মুলা বসিয়ে দিলাম আমরা। পরেরটা দেখ, যদি রিজার্ভ রেশিও 10% হয়, 10% মানে কি? 10 বাই 100 ইকুয়াল টু 1 বাই 10। তাহলে মানি মাল্টিপ্লায়ার মানে কি? স্মল আর মানে 1 বাই ক্যাপিটাল আর,
1 বাই ক্যাপিটাল আর মানে কি 1/10 ইকুয়াল টু 10। তাহলে মানি মাল্টিপ্লায়ার ভ্যালু হচ্ছে 10। তাহলে টাকা কত গুণ বাড়বে? আগে ছিল 100 টাকা, 100 ইন্টু 10, 100 টাকাটা 1000 টাকা হয়ে যাবে। তার মানে বোঝা গেল যদি আমি মানি মাল্টিপ্লায়ার, যদি রিজার্ভ রেশিও যত কমাবো মানি সার্কুলেশন তত বাড়বে। যদি রিজার্ভ রেশিও আমি 5% করে দিই, 5% মানে কি 1/20, সো আর ইকুয়াল টু হয়ে যাবে 20। তাহলে টাকা 20 গুণ বেড়ে যাবে। তাহলে 100 ইন্টু 10, 100 ইন্টু 20 সমান 2000 টাকা হয়ে যাবে। ঠিক আছে? তাহলে আমরা যদি হ্যাঁ, স্যার। রিজার্ভ রেশিওকে কমাই তাহলে মানি সাপ্লাই বাড়বে, যদি রিজার্ভ রেশিওকে বাড়াই মানি সাপ্লাই কমবে। এই যে আমরা যে ইনফ্লেশন পড়েছিলাম বা পরে পড়বো, ইনফ্লেশনে কি বলেছিলাম? আরবিআই কি করে ইনফ্লেশন কন্ট্রোল করে? আরবিআই যখন স্যার। ইনফ্লেশন বেড়ে যায় তখন মার্কেটে তখন মানি সাপ্লাই বেড়ে যায়, মানি সাপ্লাই বেড়ে যায়। তাহলে মানি সাপ্লাই কমাতে গেলে আরবিআই প্রথমে কি করে? রিজার্ভ রেশিও বা ক্যাশ রিজার্ভ রেশিও বা এসএলআর সিআরআর এগুলোকে তখন বাড়িয়ে দেয়। যখনই তুই রিজার্ভ রেশিও বাড়াবি অটোমেটিক্যালি মানি সাপ্লাই ডিক্রিজ হবে। এটা ছোটবেলায় পড়তাম, অঙ্ক কষে দেখে নিলাম। বোঝা গেল না গেল না? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। বুঝেছি। আজকে এই পর্যন্তই থাক। জাস্ট এটা আমি কালকে বাকি পার্টটা পড়াবো, মানে কালকে এটা শেষ করতে হবে। পড়ালে গন্ডগোল হয়ে যাবে। স্যার স্যার বলছে সিআরআর কি ইফেক্ট পড়ে আরআর এর মধ্যে স্যার? আরআর এর মধ্যে দুটোই পড়ে। রিজার্ভ রেশিও মানে হচ্ছে বোথ সিআরআর এন্ড এসএলআর। ঠিক আছে স্যার। ঠিক আছে? আমি কালকেও ক্লাস হবে, রাত্রি 9:30টার সময় ক্লাস হবে। কালকে আমি এই চ্যাপ্টারটা শেষ করে দেবো, পরে যদি সম্ভব হয় হিস্ট্রি শুরু করব আমরা। আচ্ছা কালকে আমাদের রাত্রি 9:30টায় ক্লাস হবে, আর পরশু দিন মানে বৃহস্পতিবার সকাল 7:30টায় ক্লাস হবে। আজকে একটু বইটা পড়, হ্যাঁ, তাহলে কালকের জন্য একটু তৈরি হয়ে থাক। আর যারা বুঝতে পারিসনি একটু ভালো করে পড়, বুঝে যাবি, কিচ্ছু নাই, জলের মতো আছে। খালি একটা জিনিস বাড়বি, একটা মনে রাখবি, যদি আরবিআই রিজার্ভ রেশিও বাড়ায় তাহলে মানি সাপ্লাই কমবে, আরবিআই যদি রিজার্ভ রেশিও কমায় তাহলে মানি সাপ্লাই বাড়বে। এইটা এতটুকু পড়লাম। আর কি পড়লাম? M1 পড়লাম। আমি কিন্তু M2, M3, M0 এখনো বলিনি, আমি কালকে বলবো। সো ডোন্ট হেজিটেট, ভয় পাওয়ার কিছু দরকার নেই। কালকের দিন বাকি যে প্যারামিটার গুলো যেগুলো আছে সেগুলো সবটাই বুঝিয়ে দেওয়া হবে। আমি ক্লাস নোটটা একদম শেষ করে তারপর দেবো, আজকে আর কোনো ক্লাস নোট দেওয়া হচ্ছে না। আরো কোনো প্রশ্ন থাকলে করতে পারিস। স্যার ওটা কি বললেন স্যার? আরবিআই যদি রিজার্ভ রেটিও বাড়ায় তাহলে মানি সাপ্লাই কমবে? আরবিআই যদি রিজার্ভ রেশিও বাড়িয়ে দেয় তাহলে মানি সাপ্লাই তো কমবে। 100% যদি করে তাহলে 100 টাকা তো 100 টাকায় খেয়ে গেল না, সেটা তো আর বাড়লো না। যখনই ওটা 100% থেকে 10% করছে তখনই দেখতে পাচ্ছি এই 100 টাকাটা 1000 টাকা হয়ে যাচ্ছে। তার মানে যদি আরবিআই রিজার্ভ রেশিও কমিয়ে দেয় তাহলে মানি সাপ্লাই বাড়বে, আর যদি রিজার্ভ রেশিও বাড়িয়ে দেয় তাহলে মানি সাপ্লাই, যদি কমিয়ে দেয় তাহলে মানি সাপ্লাই বেড়ে যাবে। ঠিক আছে স্যার বল। বলছি এই ক্ষেত্রে ওই ইনফ্লেশন আর ইকোনমিক গ্রোথের যে ইনক্রিজ আর ডিক্রিজের ব্যাপারটা আছে ওইটা একটু বললে ভালো হতো। ইনফ্লেশন মানে কি? ইনফ্লেশন মানে হচ্ছে কিন্তু জেনারেল প্রাইস রাইজ অফ, শুধু কোনো পার্টিকুলার একটা জিনিসের দাম বাড়লে ইনফ্লেশন নয়, শুধু চালের দাম বাড়লো সেটা ইনফ্লেশন নয়। যদি সার্বিকভাবে এসেনশিয়াল কমোডিটিস এর ভ্যালু যদি সার্বিকভাবে বৃদ্ধি পায়, কালেকটিভ ইনক্রিজ, সেটাকে আমরা ইনফ্লেশন বলতে পারি। এখন প্রশ্ন হচ্ছে ইনফ্লেশনটা হয় কেন? প্রথম কথা হচ্ছে এর অনেকগুলো কারণ আছে। ডিমান্ড বেড়ে যদি যায় সাপ্লাই কমে যায়, বা ডিমান্ড কমে গেছে সাপ্লাই বেড়ে গেছে তাহলে ডিফ্লেশন হয়, বা ডিমান্ড একই আছে সাপ্লাই কমে গেছে, বা
প্রচুর। এবার ডিমান্ড বাড়ার যে ব্যাপারটা, আগে ধর 1 কেজি পেঁয়াজ কেনার জন্য 10 জন কাস্টমার ছিল, 10 জনের কাছে টাকা ছিল, বাকি 90 জনের কাছে টাকা ছিল না। এখন যদি সেই 10 কেজি পেঁয়াজ কেনার জন্য যদি এখন 100 জন চলে আসেন মার্কেটে, তখন পেঁয়াজের দোকানদার অটোমেটিক্যালি তার দামটা বাড়িয়ে দেবে, কেন প্রত্যেকের পকেটেই টাকা আছে সেই পেঁয়াজটা কেনার জন্য। তখন গভর্নমেন্ট কি করবে, সবার পকেট থেকে টাকাটা বার করবে। পকেট থেকে টাকা তো এমনি এমনি বার করতে পারবে না, তখন কি বলবে, তখন গভর্নমেন্ট বলবে যে ব্যাংকে টাকা রাখুন, ঠিক আছে, বা এমন একটা বন্ড বা কিছু একটা ঘোষণা করবে যেখানে সুদের হারটা অনেক বেশি। আর আরো একটা জিনিস করবে, সিআরআরটা বাড়িয়ে দেবে। সিআরআর বাড়ালে কি হবে, ব্যাংক তখন বেশি টাকা ধার দিতে পারবে না, তখন মানি সাপ্লাই কমবে, মানি সাপ্লাই কমলে ইনফ্লেশন কমে যাবে। আর ইকোনমিক গ্রোথের যে ব্যাপারটা, ইকোনমিক গ্রোথ মানে হচ্ছে বাজারে যখন যত টাকা থাকবে, যত বেচা কেনা হবে, তত ইকোনমিক গ্রোথ বাড়বে। এখন যদি মানি সাপ্লাই যদি কমিয়ে দেয় একেবারে, তাহলে বাজারের কিন্তু বৃদ্ধি একদম থমকে যাবে, ইকোনমিক গ্রোথ একদম থমকে যাবে। এই কারণে ইকোনমিক গ্রোথ ইজ অলসো নিডেড। এই কারণে ভালো ইকোনমিকে ব্যালেন্স করে চলতে হয়, অর্থাৎ আকাশ ছোঁয়া দামও হবে না, আবার একদম অর্থনীতি থমকেও যাবে না। অর্থাৎ মাইল্ড ইনফ্লেশন, খুব অল্প ইনফ্লেশন is very much needful for the growth of economy. Got my point, Priya? হ্যাঁ স্যার, ঠিক আছে। चांदनी, तुम्हारा कोई क्वेश्चन? नहीं सर। तुम तो क्लास पहले किए हो ना? यस सर, की हूँ। अच्छी तरीके से रिवीजन दे दो। जी सर। স্যার নিতিন সিংহানিতে পড়বো? এটা নিতিন সিংহের খুব অল্প দেওয়া আছে, নিতিন সিংহানিতে পড়বো? নিতিন সিংহের ভীষণ অল্প দেওয়া আছে। হ্যাঁ, আমি যে নোটটা পড়াচ্ছি সেটা নোটটা ভালো করে পড়। আর ইউটিউবে দেখতে পারিস, ইউটিউবে নিতিন সিংহের ভীষণ অল্প দেওয়া আছে। প্রিয়া, স্যার আপনি নোটস দিয়ে দিয়েছেন। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। সৌরভ, বুঝতে পেরেছিস? হ্যাঁ স্যার, স্যার আপনি নোটস দিয়ে দিয়েন শেষে। ঠিক আছে, হ্যাঁ স্যার। তাহলে আজকে আমরা M0টা বুঝলাম। M0টা অ্যাকচুয়ালি মেইন জিনিসটা হচ্ছে M0, এরপরে M1, M2, M3, M4 এটা আমরা এর পরের দিন আলোচনা করলে মানিটা কি এটা মোটামুটি শেষ হয়ে যায়। তারপরে যেটা করতে হবে মানি সাপ্লাই এবং ব্যাংকিং, এবং এখানে আরবিআই এর মেইন ভূমিকাটা এখানেই আছে। আমাদের প্রচুর কোশ্চেন আসে, এই জন্য এই চ্যাপ্টারটা আমাদেরকে ভালো করে পড়তে হবে। আচ্ছা, তো গুড নাইট ফর টুডে। আগামীকাল 9:30টার সময় আবার দেখা হচ্ছে।